নেপালে একটা অরাজক অবস্থা তৈরি হয়েছে। ক্রমশই আমাদের কাছে যা খবর আসছে তাতে কোন দিকে নেপালের ভবিষ্যৎ যাচ্ছে তা নিয়ে আমাদের অবশ্যই নজর রাখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। কিন্তু আমার যে প্রশ্নটা যে বারবার এরকমভাবে একটা বৃত্তাকারে আমরা যেন ঘুরে বেড়াচ্ছি, ব্যবস্থাপনার মাথায় যারা থাকেন, যারা গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, তারা বারবার কোথায় যেন একটা ধাক্কা খাচ্ছে। গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থেকে যারা শাসক হন, ক্ষমতার চেয়ারে বসলেই তারা একটু একটু করে গণতন্ত্রের যে রীতি নীতি সেগুলো ভুলে যেতে থাকেন, হারিয়ে ফেলেন গণতান্ত্রিক চেতনা, গণতান্ত্রিক বোধ। মানুষের উপরে শোষণ নামিয়ে নিয়ে আসা, মানুষের মধ্যে বৈষম্য তৈরি করা, এটা যেন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। আমরা পুঁজিবাদী ব্যবস্থার এই গলদগুলো জানতাম, এখন যে কোনো ব্যবস্থাতে ক্ষমতার চেয়ারে বসলে আস্তে আস্তে কিভাবে পাল্টে যায়। এই নেপাল একটা সময় রাজতন্ত্রের অধীন ছিল, এই তো কিছু বছর আগেও কি উৎসাহ, কি উদ্দীপনা, রাজতন্ত্রকে সরিয়ে দিয়ে গণতন্ত্রের প্রতিষ্ঠা। বিভিন্ন রাজনৈতিক দল, বামপন্থী দলগুলো যারা সর্বাত্মক বিপ্লবের কথা বলেছিল, তারাও গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এসে এই ব্যবস্থার দায়িত্ব নিয়েছিল। কালক্রমে কি ঘটল? কালক্রমে একটু একটু করে সেই উৎসাহ উদ্দীপনা কোথায় হারিয়ে গেল। আমরা যা খবর পাচ্ছি তাতে মনে হচ্ছে মানুষের মধ্যে বিক্ষোভটা চরম আকার নিয়েছিল। এখন এই গণ অভ্যুত্থানকে সম্পূর্ণ নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে আমরা কিভাবে দেখব? হতে পারে যে পশ্চাতে বা পিছনে কোনো প্রতিক্রিয়াশীল শক্তির ইন্ধন রয়েছে, যারা রাজতন্ত্রকে ফিরিয়ে আনবার কথা বলছেন, তারা কি আদৌ সমাজ কিংবা দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় আমরা জানি না। গণতান্ত্রিক ব্যবস্থার উল্টো দিকে হাঁটতে চাওয়াটা সভ্যতা বা আধুনিকতার ঠিক অনুপন্থী কিনা আমাদের অবশ্যই তা নিয়ে প্রশ্ন থাকছে। কিন্তু আমরা কি অস্বীকার করতে পারি যে একের পর এক বিভিন্ন জায়গাতে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, এই নেপাল, যে গণ অভ্যুত্থান ঘটছে তার একটা কারণ আছে। মানুষের মধ্যে বিক্ষোভ বাড়ছে, হতাশা বাড়ছে, আর সেই হতাশার জায়গা থেকেই এই ধরনের ঘটনাগুলো ঘটে। একদল তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা এই আন্দোলনে নেমে এসেছে বলে শোনা যাচ্ছে, এবং যে দাবিটা তারা করছেন আমরা শুনছিলাম গতকাল থেকে বারবার করে বলা হচ্ছিল যে নেতাদের বিরুদ্ধে তাদের উষ্মা, তাদের রাগ ফেটে পড়ছে। আমরা যা পরিসংখ্যান, যা তথ্য পাচ্ছি, নেতা নেত্রীদের জীবনযাপনের অগাধ বিলাসিতা, অন্যদিকে সাধারণ মানুষের জীবনযাপনে ন্যূনতম চাহিদাও মিটছে না। নেতাদের ছেলেমেয়েরা আয়েশি বিলাসী জীবনযাপন করছে, আর সাধারণ মানুষ ক্রমাগত নিষ্পেষণ থেকে আরও নিষ্পেষণের দিকে যাচ্ছে। আমরা জানি না শেষ পর্যন্ত নেপালের গতিমুখ কোন দিকে যাবে, কিন্তু এই গণ অভ্যুত্থানের যে চেহারা আমরা দেখছি, সেই চেহারাটাকে বোধহয় একটু চেনবার চেষ্টা করা যেতে পারে। এটা নিয়ে বোধহয় আমরা একটু কথা বলতে পারি। আমরা যারা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষের মানুষ, যারা মনে করি গণতান্ত্রিক ব্যবস্থাই সবচেয়ে ভালো ব্যবস্থা, সেই ব্যবস্থার মাথায় যারা বসেন, তারা গণতন্ত্রকে ব্যবহার করে কিভাবে স্বৈরাচারী হয়ে ওঠেন, কিভাবে মানুষের উপরে শোষণ নামিয়ে নিয়ে আসে, সেটা বোধহয় আমরা আমাদের দেশে থেকেও কিছুটা বুঝতে পারি। গতকাল আমি বিভিন্ন অনুষ্ঠান দেখছিলাম, সেখানে দেখছিলাম কেউ কেউ এইরকম আশঙ্কা প্রকাশ করছে যে নেপালে এখন যা হচ্ছে তার পিছনে উগ্র মাওবাদীদের কোনো হাত আছে কিনা তা নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করছিলেন, এবং বলছিলেন তাহলে কিন্তু সেটা গণতন্ত্রের জন্য খুব বিপদ। আমার ঠিক মনে হচ্ছিল যে গণতন্ত্রের জন্য বিপদ তো যারা শাসন করছিল তারাও তো গণতন্ত্রের জন্য বিপদ তৈরি করেছিলেন বলেই তো একটা অন্যরকম গণ অভ্যুত্থান ঘটল। আর যারা এদেশে বসে গণতন্ত্রের কথা বলছেন, তারা কি একবারও মাথায় রাখেন যে আমাদেরই দেশে ওমর খালিদ বলে একজন যুবক গবেষক, যে অত্যন্ত কৃতি, সে দিনের পর দিন জেলবন্দি থাকে, গত 4 বছর পেরিয়ে 5 বছরে পড়েছে, তার জামিনটুকু হয়নি, যেখানে সুপ্রিম কোর্ট বলছে জামিন দেওয়াটাই নাকি সাধারণ নিয়মের মধ্যে পড়ে। বাস্তবে ঘটছে ঠিক তার উল্টো। আমরা তো জানি স্টান স্বামী কীভাবে তার মৃত্যু হয়েছিল, একটা স্ট্র দেওয়ার খাওয়ার জন্য একটা নল, এটার
দেওয়ার জন্য কত গড়িমসি করেছিল বিচার বিভাগ। আমরা রাম মন্দিরের প্রসঙ্গটা জানি, আমরা এটাও জানি যে কিভাবে শুধুমাত্র একটা পিছিয়ে পড়া মানুষের স্বার্থের পক্ষে কথা বলবার জন্য এক শ্রেণীর মানুষকে জেলবন্দি করা হচ্ছে, দেশদ্রোহী তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। এই রকম অবস্থায় যারা গণতন্ত্রের নিয়ে খুব বড়াই করেন তাদের বোধহয় গোটা বিষয়টা ভাবতে আমরা বলতে পারি যে আসুন আমাদের দিকে তাকিয়েও দেখি এই গণ অভ্যুত্থানের যে রীতিগুলো ঘটছে বা গণ অভ্যুত্থানের যে চরিত্র সেটা বোঝবার চেষ্টা করা মানে আমাদেরও বোধহয় এটা নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে। কারণ মানুষের যন্ত্রণাকে উপেক্ষা করে নিজেদের সুযোগ সুবিধা বাড়িয়ে নেওয়া রাজনীতিকরা যেভাবে বাড়িয়ে নিচ্ছে এদেশেও তার উদাহরণ একেবারে অস্পষ্ট নয়। আমরা তো জানি কিভাবে যারা সাংসদ হচ্ছেন, যারা বিধায়ক হচ্ছেন তাদের মাসোয়ারা বাড়ছে, তারা কত কত সুযোগ সুবিধা পাচ্ছে। অন্যদিকে চাকরির বিভিন্ন জায়গায় চাকরির বিষয়টা কেমন অনিশ্চিত হয়ে পড়ছে এবং চাকরিজীবী তাদের উপরে কিভাবে নানা সময় খাড়া ঝুলছে আমরা এগুলো জানি। এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। গণ অভ্যুত্থান কেন ঘটছে, কোন দিকে যাবে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা কিংবা পর্যবেক্ষণ জরুরি, কিন্তু এমনটা নয় যে যে অভিযোগ তুলে মানুষ পথে নেমেছে নেপালে আমাদের দেশে সেই অভিযোগগুলো নেই। সেই অভিযোগগুলো আমাদের দেশেও আছে। তাই দূর থেকে আমাদের বোধহয় নিজেদের দিকে ফিরে দেখারও দরকার আছে। গণতন্ত্রের অভ্যাস, গণতন্ত্রের রীতি কোথায় কতটা প্রসারিত করতে পারলাম আমরা, সেটা বোধহয় আমাদেরও ভেবে দেখতে হবে। অনেক প্রশ্ন কোন দিকে যাচ্ছে তা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। বিদেশের কোন শক্তি এটাকে মদদ দিচ্ছে, কিভাবে এরা কোন পথে নিয়ে যেতে চাইছে, আদৌ সেটা এগিয়ে যাওয়ার পথ হবে না পিছন দিকে এগিয়ে যাবার পথ হবে, সেটা নিয়েও আমাদের ভাবতে হবে। কিন্তু এই গণ অভ্যুত্থান মানুষকে এত বিক্ষুব্ধ করে তুলল কেন? কেন মানুষ পথে নেমে আসে এভাবে সমস্ত কিছু ছাড়খাড় করে দিতে চায়? তার কারণটা বোধহয় বারবার করে আমাদের বুঝতে হবে, আমাদের ভেবে দেখতে হবে। আমরা অনেকটা দূরে রয়েছি, গোটা বিষয়টা পর্যবেক্ষণে রাখতে হবে, কিন্তু যে প্রশ্নগুলো উঠে এসেছে সেই প্রশ্নগুলো একেবারে নির্মোহ মন নিয়ে দেখতে হবে। রাজনৈতিক আনুগত্য, মতাদর্শের আনুগত্য বাদ দিয়েও বোধহয় আমাদের ভাবার দরকার আছে যে ক্ষমতার চেয়ারটা শেষ পর্যন্ত ক্ষমতার চেয়ারই হয়ে ওঠে। যে যাই বলুক না কেন, ক্ষমতার চেয়ারে বসলে সবাই একটু একটু করে ক্ষমতা যেভাবে দাঁত নখ বার করে একটা সময় সেই দাঁত নখ বার করে ফেলে। সেখানে গণতন্ত্র কিংবা অন্যতন্ত্র কোথাও কোনো ফারাক অন্তত আমরা বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থার যে রীতিগুলো চলছে তার মধ্যে আর দেখতে পাচ্ছি না। আসুন গোটা বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, আমরা বোঝবার চেষ্টা করি একটু দূরে থেকে হলেও যে গণ অভ্যুত্থানের চেহারাটা ঠিক কী রকম হতে পারে। আমি আজকের আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি যাদের, আসুন পরিচয় করিয়ে দিই। প্রথমেই আমাদের সঙ্গে রয়েছেন উজ্জয়িনী হালিম, সমাজকর্মী উজ্জয়িনী হালিম রয়েছেন, এবং আমাদের সঙ্গে রয়েছে কুশল দেবনাথ গণ আন্দোলনের একজন কর্মী, দীর্ঘদিন গণ আন্দোলনের সঙ্গে রয়েছেন। আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি উজ্জয়িনীর কাছে প্রথম আসবো। উজ্জয়িনী, যেটা আমাদের জিজ্ঞাসা, অনেকটা দূরে রয়েছি আমরা, কিন্তু এই যে গণ অভ্যুত্থান একটার পর একটা ঘুরছে, বাংলাদেশ তারপরেই নেপাল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যেভাবে তারা করছেন তাতে অনেক প্রশ্ন যে কোথায় যেতে চাইছেন। আজকে শুনছিলাম যে রাজতন্ত্রকে ফিরিয়ে আনবার চেষ্টা, কিন্তু আমাদের তো বোধহয় এটাও ভাবতে হবে যে মানুষের মধ্যে একটা বিক্ষোভ, একটা ক্ষোভ এটা সঞ্চারিত হচ্ছে। এটার পিছনের কারণগুলোকে কি একেবারে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে পারি? কারণ যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলো তো আমরাও আমাদের দেশে থেকে, আমাদের রাজ্যে থেকেও প্রত্যক্ষ করছি প্রতিনিয়ত। এটা খুবই প্রাসঙ্গিক আলোচনা, যেটা আপনি শুরুতেই বলছিলেন যে পুরো এশিয়া এবং মানে এশিয়ার অনেক দেশে এবং দক্ষিণ এশিয়ার তো আমাদের প্রতিবেশী সব দেশগুলোতেই আমরা দেখছি একটার পর একটা, যাকে আমরা জেন জেড বা জেন জি বলছি আর কি, অর্থাৎ তরুণ প্রজন্ম যাদের 25-26-এর নিচে বয়স, তো তাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ত ক্ষোভ বিক্ষোভ, তাদের যে হতাশা, তার প্রতিফলন সেখান থেকে তারা একটা রাজনৈতিক পালাবদল চাইছে। সেই পালাবদলটা ঠিক কোন দিকে গেলে ভালো হয়, কে এসে হাল ধরবেন, কি মতাদর্শ হবে, সেই জায়গাগুলো বাংলাদেশের ক্ষেত্রে হোক, শ্রীলঙ্কার ক্ষেত্রে হোক, আজকে ইন্দোনেশিয়াতে চলছে একরকম এবং নেপালে যেটা চলছে, সেই ক্ষেত্রে শুরুতে সেগুলো খুব স্পষ্ট থাকছে না। ভবিষ্যতে হয়তো, যেটা আপনিও আপনার সূচনায় বললেন, যে পালাবদল হওয়ার পরে যাদের হাতে ক্ষমতা চলে যাচ্ছে সেটাও সব জায়গায় খুব ভালো হচ্ছে না, গণতন্ত্রের জন্য ভালো হচ্ছে না। কিন্তু এই যে স্বতঃস্ফূর্ত ক্ষোভ বা বিক্ষোভ, এইটা তো সত্যি, এই সত্যিটাকে যারা শাসক দল ছিলেন ক্ষমতাতে এইসব দেশে, তারা কেউ
এক নম্বর গ্রাহ্য করেননি অনেকদিন, 2 নম্বর হয়তো বুঝতেও পারেননি যে ভিতরে ভিতরে এটা কতটা বড় একটা হতাশার জায়গায়, ফ্রাস্ট্রেশনের জায়গায় চলে গেছে। নেপালের মতন একটা দেশে যেখানে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে একটা সেকুলার ডেমোক্রেসির সূচনা করা হয় এবং তার নেতৃত্বে বামপন্থী দলগুলি বড় অংশে ছিল, মাওবাদী দল ছিল, বামপন্থী দলেরা ছিল, তারা ক্ষমতায় আসলেন, তারা ক্ষমতায় বেশ অনেক বছর যাবত রয়েছেন। কিন্তু নেপালের যে সাধারণ মানুষের মৌলিক সমস্যাগুলো, দারিদ্র্য, বেকারত্ব, এইগুলোর কি কোনো সমাধান হলো? কৃষিক্ষেত্রে যে ব্যাপক সমস্যা, যে ভূমি সংস্কারের আশ্বাস দিয়ে তারা ক্ষমতায় এসেছিলেন, যে বেকারত্ব ঘোচানো, সবার জন্য সমান অবস্থা, সাম্যাবস্থা বজায় তৈরি করার জন্য ইকুইটির কথা বলে তারা এসেছিলেন, সেই দিকে তারা কোথায় গেলেন সেটাই বড় প্রশ্নচিহ্ন। তার একটা মূল্যায়ন হওয়া দরকার। মূল্যায়ন হয়তো আজকে এইরকম মূল্যায়নের বদলে একটা স্বতঃস্ফূর্ত ক্ষোভ দেখতে পাচ্ছি, কিন্তু তারপরেও ওভারঅল আমরা যে সমস্ত রিপোর্টস ইত্যাদি পড়ছি, বা আমরা বিভিন্ন সময়ে কখনো পর্যটক হিসেবে, কখনো সমাজকর্মী হিসেবে নেপালে গেছি এবং দেখেছি যে মানুষের মধ্যে দারিদ্র্য প্রচন্ড পরিমাণে রয়েছে। আমরা আজকে যে টিভির পর্দায় দেখছি সেটা কাঠমান্ডুকে দেখছি, সেটা কতগুলো বড় শহরকে দেখছি, এখনো আমরা গ্রামাঞ্চল দেখছি না, কি প্রচন্ড দারিদ্র্য সেখানে। আমার কথা শোনা যাচ্ছে? তো জল মিনিমাম আপনার মহিলাদের উপরে কি প্রচন্ড কাজের চাপ, কি প্রচন্ড সেখানে পুরুষতান্ত্রিকতারও একটা বিষয়। এবং সবচেয়ে বড় কথা, বিগত দশকে নেপালে ক্রমবর্ধমান সেটা হচ্ছে ধনী দরিদ্রের ফারাক। এটা আপনি শুরুতেই যেটা বলছিলেন, ভারতের থেকে চিত্রটা আলাদা নয়। ভারতও একটি অফকোর্স ইতিহাস অনেক আলাদা, আমাদের ডেমোক্রেসির ইতিহাস অনেক পুরনো, কিন্তু তারপরেও যদি আমরা পাশাপাশি দেখতে চাই, দুটোই ডেমোক্রেটিক, সেকুলার ডেমোক্রেটিক কান্ট্রি। দুটো দেশেই একটা জনসাধারণের দ্বারা নির্বাচিত সরকার ক্ষমতায় রয়েছে এবং দুটো দেশেই জিডিপি বাড়ছে, অর্থনৈতিক যে মানদণ্ড সেগুলো নাকি উন্নত হচ্ছে। তুলনা ভারতের সাথে নেপালের হয় না, আমি সেভাবে বলছি না, নেপালকে আলাদা করেই যদি বলি, নেপালের জিডিপি বাড়ছে, নেপালের জিডিপি বেড়েছে, তার সাথে বেড়েছে অসাম্য, তার সাথে বেড়েছে ধনী দরিদ্রের ফারাক, তার সাথে বেড়েছে বেকারত্ব। তো এই যে একটা, এবং বিশেষ করে সেখানে বামপন্থী দল এবং নেপালি কংগ্রেস তারা তারা পালা করে করে সরকারে আছেন। এইটা নিয়ে মানুষের মনে একটা ক্ষোভ তৈরি হয়েছে। পার্টিকুলারলি যারা ক্ষমতায় ছিলেন তাদের দায়বদ্ধতার জায়গাটা অত্যন্ত অস্পষ্ট। করাপশন, দুর্নীতি, পরতে পরতে দুর্নীতির একটা প্রচন্ড পরিমাণে ওখানে সমস্যা রয়েছে এবং সাধারণ মানুষ নানান সময় সেটা নিয়ে সরব হয়েছেন। অনেক সময় নেতারা মনে করেন আমরা ক্ষমতায় আছি, আমরা কন্ট্রোল করে ফেলতে পারবো, আমরা সবকিছু যাই হোক করে গুছিয়ে নিতে পারবো, কোনো কিছুকে আমরা এমন প্রতিবাদের জায়গায় যেতে দেবো না যেটাতে আমাদের আসন চলে যায়। কিন্তু যেটা অনেক সময় নেতারা ভাবেন, তারা জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে ভাবেন, ক্ষমতায় থাকা, যেটা আপনি বললেন মাদকতা থেকে হয়তো তারা ভাবেন যে সবকিছু ঠিক হয়ে যাবে বা সবকিছু ঠিক আছে বা সবাই আমার সমর্থনে আছে। সেইটা সবসময় সত্যি যে হয় না, আমাদের বিভিন্ন প্রতিবেশী দেশে আমরা সেটা দেখতে পাচ্ছি এবং নেপালেও সেটা হয়েছে। আগামী দিনে দেখতে হবে এটা কোন পথে যাচ্ছে। এখনো অব্দি যে সমস্ত আলোচনা শুনছি, রাজতন্ত্র ফিরিয়ে আনার কথা তো অত শুনলাম না। যেখানে আমরা সুশীলা কার্কিকে শুনলাম, যিনি একজন সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি, তার প্রতি এই যুব সম্প্রদায় কিছুটা ভরসা তারা দেখিয়েছেন, একটা ইন্টারেস্ট। তিনি যদি দায়িত্বভার নেন, তিনি দায়িত্বভার নিলেই বা কি হবে, ভবিষ্যৎ নেপাল কোন পথে যাবে সেগুলো ভবিষ্যৎই বলবে। কিন্তু একটা অরাজকতাপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়েছে। দুদিক থেকেই ব্যাপারটা খুব দুর্ভাগ্যজনক। 19 থেকে 20 জন তো একদম যুবক, বাচ্চা ছেলে মেয়ে মারা যাচ্ছে। যে হিংসাটা রাষ্ট্রের চাপিয়ে দেওয়া হিংসা, সেটাকে তো নিন্দা করতেই হয় কড়া ভাষায়। তারপরে আজকে আমি শুনলাম যারা সব জেন জি, যারা নাকি আন্দোলনটা পরিচালনা করছিলেন সামনে থেকে, তারা বলেছেন যে এই পার্লামেন্ট জ্বালিয়ে দেওয়া, এই সুপ্রিম কোর্ট জ্বালিয়ে দেওয়া, এই সমস্ত জায়গাতে আগুন ধরিয়ে দেওয়া, এগুলো আমরা করিনি। অর্থাৎ যখন আমরা একটা সদর্থক ইতিবাচক আন্দোলন করতে চেয়েছিলাম, অর্থাৎ এরকম স্বতঃস্ফূর্ত আন্দোলন অনেক সময় বেহাত হয়ে যায়। সেখানে প্রচুর পরিমাণে হয়তো যারা ক্রিমিনাল লুম্পেন এলিমেন্ট তারাও ঢুকে পড়ে এবং তারপরে সেটা একটা অদ্ভুত একটা জায়গায় গেছে। আরো একটা কথা বলে এই পর্যায়ে থামবো, পরে আমরা সেটাকে, আমি একটু ইন্ডিয়ান কনটেক্সটে পরে সেটা বলবো। তারা এই জেনারেশন বলছিল নেতৃত্বে তরুণ প্রজন্মের আসা উচিত, রাজনৈতিক নেতৃত্বে,
যাদের বয়স অনেক হয়ে গেছে তারাই কেন ঘুরে ফিরে নেতৃত্বে থাকবেন? এটা নিয়ে বিতর্কের জায়গা আছে, বয়স হয়ে গেলেই তারা যে রাজনৈতিক নেতৃত্বে থাকতে পারেন না ব্যাপারটা আমি সেরকম বলে মনে করি না, কিন্তু তাদের যারা নেতৃত্বে থাকবেন তাদের সব বয়সের মানুষদের আশা আকাঙ্ক্ষার কথাটা তো বুঝতে হবে। সেই জায়গায় কোথাও নিশ্চয়ই একটা বড় গলদ তৈরি হয়েছিল। তবে নেপাল যদি অস্থির হয়ে ওঠে ভারতের জন্য সেটা ভালো খবর না। একদম। আমি কুশল দেবনাথের কাছে আসবো। কুশলবাবু, আপনি আমি দেখলাম আপনি সামাজিক মাধ্যমে, মানে আপনার ফেসবুকে আপনি লিখেছেন যে আপনি গেছিলেন সেখানে যখন রাজতন্ত্র পরিহার করে বা রাজতন্ত্র বাদ দিয়ে যখন গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, সেখানে নির্বাচনে মানুষের কি উৎসাহ, এত কম সময়ের মধ্যে এতটা উল্টো দিকে হাওয়াটা চলে গেল, মানে কেন এটা মানে কিভাবে হয়, মানে আপনার পর্যবেক্ষণ কি? আসলে মানুষের আশা ভঙ্গ হয়েছে। মানে আমি ব্যক্তিগতভাবে বামপন্থীরা চিরকালই নেপালে বেশ শক্তিশালী, আর নেপালটাকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তরাই অঞ্চল এবং একটা হচ্ছে পার্বত্য বা পাহাড়ি অঞ্চল। এবং তরাই অঞ্চলে জেনারেলি মদেশীয়দের প্রভাবটা বেশি, যারা ইন্ডিয়ান অরিজিন কিংবা অন্য সংগঠনগুলো অতটা প্রোগ্রেসিভ আন্দোলন তুলনামূলক কম। কিন্তু পাহাড় কিংবা পর্বত উপত্যকা অঞ্চলে বামপন্থী আন্দোলন দীর্ঘদিন ধরে আছে। সিপিএমএল, মশাল পার্টি, নেপাল মাওয়িস্ট পার্টি, তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে, জীবন দিয়েছে। এই 2000 সাল থেকে 1998 সাল থেকে মাওয়িস্ট পার্টি তো ওখানে বিপ্লবের ডাক দেয়। 10 বছর যুদ্ধ চলে, 12,000 লোক মারা যায়। 2006 সালে ইউএন এর হস্তক্ষেপে মাওবাদী পার্টি প্রকাশ্যে আসে। তাদের কৃষক সংগঠন, মানে আমাদের নিজেদের জায়গা থেকে যে নতুন একটা জায়গায় সমাজতন্ত্রের লড়াই হচ্ছে কিংবা কমিউনিস্ট আন্দোলন নতুন বিকাশ ঘটছে কিনা সেটাকে জানা বোঝার আগ্রহ ছিল আর কি। আমাদের নানা প্রান্তে খবর পাচ্ছিলাম, বই বেরোচ্ছিল প্রচন্ড পাত, মোহন বিক্রম বৈদ্য লিখছেন, সেগুলো থেকেই আকর্ষণটা বাড়ে, যোগাযোগ হয়। 2006 সালে থেকে আমি আমরা 10 সাল অব্দি নিয়মিত যাতায়াত করেছি। এখন এই যে তরুণ প্রজন্ম বলা হচ্ছে, 2006 সালে যে মিছিলের কথা আমি আমার সোশ্যাল মাধ্যমে লিখেছি যে অজস্র 18-20 বছরের ছেলেরা বিপ্লব দীর্ঘজীবী হোক, কমিউনিস্ট আন্দোলন জিন্দাবাদ বলে আচমকা বেরিয়ে আসছে রাস্তায়, লক্ষ লক্ষ লোক রাস্তায় র্যালি করছে। 2008 সালে আমি আন্তর্জাতিক পর্যবেক্ষক টিমে ছিলাম, মানে নেপাল মাওবাদী বা প্রচন্ডের যে পার্টি, তাদের অনুরোধেই ভারত থেকে 25 জন গেছিলেন, আমিও ছিলাম। তো সেখান থেকে দেখেছিলাম স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিচ্ছেন এবং কমিউনিস্ট মাওবাদী পার্টির নেতৃত্বে একটা সামাজিক পরিবর্তন হবে এবং নতুন কিছু একটা গড়বে যা পৃথিবীর বুকে নতুন স্বপ্ন দেখাবে। এই অবধি নেপালে মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছিল, আমি অন্তত দেখেছিলাম। ওটা না আজকের এই 17 সালে বিপ্লবে দেখেছিলাম কিংবা ভিয়েতনাম যুদ্ধে দেখেছিলাম। আজকে যে তরুণ প্রজন্ম করছে কতদিন আগে, আর এই তো 8 সাল 25-17 বছর আগে, 17-18 বছর ছেলে, তাদের বয়স আজকে 34-35, তারাও মানে বৃদ্ধ হয়ে যাননি। হাজার হাজার ছেলে লাল পতাকা হাতে ছেলে মেয়ে মিছিল করছে, গীতা গাচ্ছে। সমস্যাটা হলো যে বিপ্লব এইটা ভোটের পরেও এই গোটা দেশটা কিভাবে চলবে এই নিয়ে কোনো সমস্যার সমাধান ওখানকার মাওয়িস্ট পার্টি করতে পারেনি, কেউ করতে পারেনি। নিজেদের মধ্যে খেয়ে পার্টি 4 টুকরো হলো, চন্দ্র একটা দল হলো, বাবুরাম ভট্টের একটা দল হলো, মোহন বিক্রম বৈদ্যের একটা দল হলো, আর বিপ্লবের একটা দল হলো। এবং দেখা গেল যে স্বপ্ন দেখিয়েছিল একটা নতুন নেপাল নির্মাণ, মানুষের হাতে ক্ষমতা যাওয়া, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, কৃষকের হাতে জমি যাবে, সেই প্রশ্নগুলো সব অধরা রয়ে গেল বলে। এবং বারবার সরকার পরিবর্তন ঘটেই যাচ্ছে, কিন্তু মূল যে মৌলিক সমস্যাটা, বেকারি, দারিদ্র, এই প্রবলেম গুলো দূর হচ্ছে না। সেখান থেকেই ক্ষোভটা ব্যাপক হচ্ছে। এবং এই যে ক্ষমতার জন্য, যে বিপ্লবের জন্য 10,000 লোক জীবন দিয়েছিল, সেই নেতাদের একটা অংশ ক্ষমতার জন্য বারবার নেপালি কংগ্রেসের সাথে, কখনো এর সাথে আপাত করছেন। এখন আমার ভাবতে খুবই খারাপ লাগে, আমি সেই সময় খুব আপ্লুত ছিলাম। এইটা মানুষের মোহভঙ্গ করে দিয়েছে, এটা হচ্ছে ঘটনা। এবং নানান ভাবে কিন্তু বিক্ষোভ হচ্ছিল এবং রাজতন্ত্র ফিরিয়ে আনার জন্য একটা অংশ লড়াইও করছিল। তো সেটা আমার ব্যক্তিগত বক্তব্য, রাজতন্ত্র ফেরা খুব মুশকিল। রাজতন্ত্রের বিরুদ্ধে ওখানকার ডেমোক্রেসি ব্যাটেলটা দীর্ঘদিনের, অত সহজে সবকিছু ফিরে আসে না।
ফলে এই যে একটা নতুন যে স্বপ্ন দেখেছিল 2008 সালে, যে একটা আমরা যে চীন বিপ্লব কিংবা সোভিয়েত বিপ্লব দেখেছিলাম, এইটা প্রচন্ড রকম আশাভঙ্গ হয়। ফলে মাওবাদী পার্টিগুলোর প্রভাব গ্রামে আছে এখনো পর্যন্ত বিভিন্ন দলগুলো, কিন্তু শহরাঞ্চলে এগুলো দ্রুত ক্ষয়িতে শুরু করে এবং সেখানে একটা অরাজনৈতিক রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে। সেই জায়গা থেকে মানুষের চাহিদা, মানুষের চাওয়া এবং না পাওয়া, এবং আরেকটা বলতে আমার দ্বিধা নেই, যে জীবনযাত্রার পরিবর্তন, ইভেন কমিউনিস্ট নেতাদেরও বিপুল পরিমাণে যে পরিবর্তন ঘটে যাচ্ছে, এইটা একটা বড় কাণ্ড। এই ক্ষোভটা ছিল। এর সাথে সোশ্যাল মিডিয়া যে ব্যান করা, সোশ্যাল মিডিয়া ব্যাপারটা অনেকে গুরুত্বপূর্ণ, এই জন্য শুধু খবরের জন্য সোশ্যাল মিডিয়ার সাথে আজকে প্রজন্ম নানা ইকোনমিক ট্রানজাকশন যুক্ত থাকে, সেটা আমরা সেটা জানি। টাকা পয়সা থেকে শুরু করে সব করে আমরা যেটা মানে পারি না, মানে এই গোটা ব্যাপারটা কিন্তু সেখানে একটা কিন্তু মানে নতুন ভাবে মানে স্ফুলিঙ্গটাকে দাবানলের রূপ দিতে সাহায্য করেছে। এখন এইটাতে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবেই নানান প্রক্রিয়া থেকে মানুষ অংশগ্রহণ করেছে, কারণ এটা চক্রান্ত, এটা রাষ্ট্রযন্ত্র ফিরিয়ে আনা, এটা আমেরিকার ষড়যন্ত্র আমি ব্যক্তিগতভাবে ওইভাবে কখনো দেখি না। লক্ষ লক্ষ মানুষ যখন পথে নামে, তার বস্তুগত ভিত্তি থাকে, বস্তুগত ভিত্তি না থাকলে ইচ্ছে করে চক্রান্ত করে ওই রকম লোককে রাস্তায় নামানো যায়। এখন এর মধ্যে অন্য লোক ঢুকে যেতে পারে এখন কট্টর মাওবাদী বলতে একজনকে তো বলা হয় বিক্রমকে, বিক্রমের লোকেদেরও ঢুকে পড়তে পারে, তারা পার্লামেন্ট পুড়িয়ে দিতে পারে, জানি না কি ঘটনা ঘটছে, এত বলা সম্ভব নয়। কিন্তু চাহিদা যেটা, সেটা হচ্ছে গণতন্ত্রের চাহিদা যেটা, সেটা হচ্ছে যে মানুষের মতো বাঁচবার চাহিদা, এটা কিন্তু এই মানে মানুষের বিক্ষোভ থেকে বেরিয়ে এসছে। সেই চাহিদাটা পূর্ণ হলো না, শেষ আন্দোলনও হলো না, তখন মানুষের মতো রিয়াক্ট করছে। আর একটা বড় কিছু ঘটে সবসময় সেটা হিসাব কষা হয়। বাস্তিল দুর্গ পথনে দেখেছিলে যে কিভাবে গলা কেটে দিয়েছিল, ফলে ওভাবে পৃথিবীর সভ্যতার ইতিহাস পৃথিবীতে মানে বিকশিত হয়নি। ফলে এটাতে ধরো প্রতিক্রিয়াশীল থাকতে পারে, রাজতন্ত্রের লোকেরা থাকতে পারে, আমেরিকান সাম্রাজ্যবাদের হাত থাকতে পারে, বলতে পারবো না কে কে, কিন্তু ওটা দিয়ে যদি বিবেচনা করি তাহলে আমরা একদেশ দূষিত হবে। মানুষের ওখানে গণতন্ত্রের চাহিদা, মানুষের ওখানে বাঁচবার চাহিদা, এটাই প্রধান হিসেবে এসছে বলে কিন্তু এত মানুষ তার মতো করে পথে নেমেছে। কারণ এটা কোন পথে যাবে এটা বলা খুব কঠিন ব্যাপার, কারণ কোন শক্তি এই পর্যায়ে এসে যখন একটা মানে ফ্লুইড অবস্থা থাকে, একটা যখন সন্ধিক্ষণ উপনীত হয়, তখন কোন শক্তি এসে এই গোটা ব্যাপারটা ক্ষেত্রে ভূমিকা নেবে। একটা বিশাল পরিমাণে গণ আন্দোলনে নানা শক্তি ক্রিয়াশীল হয়, সেখানে ঠিক কোন পর্যায়ে কে গোটা ব্যাপারটা ধরতে পারবে, এইটা আগে থেকে আজ করা মুশকিল। তবে এইটুকু বিশ্বাস আমার আছে, মানে কনফিডেন্ট আমি, যে গণতন্ত্রের প্রশ্নে, রাজতন্ত্রের প্রশ্নে যেভাবে নেপালে মানুষ তার জীবন দিয়েছে, অত দ্রুততা খুব একটা মিলিজুলি কিছু একটা হবে, সেটাও খুব নতুন ভাবে মানুষের স্বপ্ন পূরণ করতে পারবে না, কিন্তু মানুষের ক্ষোভটা একভাবে ব্যক্ত হয়েছে। আগে যেমন আজ থেকে 100 বছর আগে সোভিয়েত ইউনিয়ন, চীন বা সমাজতান্ত্রিক সমাজ, সে যে একটা মানে মানে একটা অল্টারনেটিভ ছিল, একটা বিকল্প ছিল, একটা ভিশন ছিল, সেটা আজকে তুলনামূলক অনুপস্থিত। ঠিক কি হবে, কোনটা খেললে কি হয়, এই যে ডেমোক্রেসি ব্যাটেরিয়াল যেভাবে দিল, আজকে তোমরা তো দেখছো 10,000 লোক মারা গেছিল 1998 সাল থেকে 2006 সালের মধ্যে সম্মুখ যুদ্ধে, অনেক কম লোক এই পর্যায়ে মারা গেছে, তখন মিডিয়া অত লেখালেখি করেনি। ফলে জীবন দান, গণতন্ত্রের জন্য জীবন দান নেপালে বহুদিন থেকেই চলছে। নেপালে বামপন্থী আন্দোলন শক্তিশালী, গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী, সাহিত্য সংস্কৃতি শক্তিশালী। আমার দৃঢ় বিশ্বাস যে সেখান থেকে মানুষের ভূমিকার একটি জায়গায় উত্তরণ ঘটবে। আপাতত কোন একটা জায়গায় হেরে যেতেও পারে, কিন্তু সবকিছু একদম প্রতিক্রিয়াশীল জায়গায় চলে যাবে, এতটা বুঝতে পারছি না। কারণ গোটা ব্যাপারটাকে আমি অতটা তোমার মতো বলতে পারবো না কি হচ্ছে। দেখো, এটা ঘটে যখন গোটা ব্যাপারে মানুষ নামে, যখন কোনো বিকল্প থাকে না, তখন একটা শূন্যতা সৃষ্টি হয়। আবার মানুষ কিন্তু শূন্যতার মধ্যেও নিজের কিন্তু অ্যাসপিরেশন গুলোকে মানে এগিয়ে নিয়ে যেতে যেতে শূন্যতাকে ভরাট করে। ফলে এটা আমাদের দেখতে হবে, বোঝার চেষ্টা করতে হবে
এবং কোন দিকে যায় সেই গতিপথের দিকে নজর রাখতে হবে। কোনো একটা কথা এই মুহূর্তে বলা সম্ভব নয়, কিন্তু এক কথা এটা প্রতিক্রিয়াশীলরা সব দখল করে নিল, এটা বলতে পারবো না। ক্ষোভ বিক্ষোভের একদম প্রতিফলন ঘটেছে। কোন দিকে সেটা নেপালের মানুষই ঠিক করবে। সেটা ইতিবাচক উত্তরণ ঘটতে পারে, খারাপ উত্তরণ ঘটতে পারে, কিন্তু শেষ বিচারে এই বিক্ষোভের যদি একটা ধারাবাহিকতা, মানুষের ডেমোক্রেটিক অ্যাসপিরেশন থাকে, এটা অবশ্যই ইতিবাচক দিকে টার্ন ওভার করবে। আজ গোটা বিশ্বে দেখো দু রকমের লড়াই চলছে। নিও ফ্যাসিস্টদের এক ধরনের উত্থান ঘটেছে, তারা একবার পৃথিবীতে লড়াই চালাচ্ছে। আবার অপরদিকে নানান প্রান্তের লোকেরা কিন্তু ডেমোক্রেসি ব্যাটেল করছে। যেমন ওয়ার্কাররা বলছে যে আমাদের যদি ইটালি ওয়ার্কাররা বলছে যে যদি ইয়েতে প্যালেস্টাইনে যদি তোমরা খাবার পাঠাতে না দাও, আমরা ইউরোপ অচল করে দেবো। ফলে এই সংগ্রামটা পৃথিবীর বুকে চলছে, নেপালের বুকেও এই সংগ্রাম চলছে। একটাই সমস্যা, আজ থেকে 50-100 বছর আগে সমাজতন্ত্রের যে বিকল্প একটা স্বপ্ন মানুষের সামনে ছিল, এবং মাওবাদীতে ঘুরেও দেখেও যে স্বপ্ন দেখেছিল, সেইটা না থাকার ফলে এক ধরনের শূন্যতার জায়গা আছে। সেটা কিভাবে পূরণ হবে, সেটা শ্রেণী আন্দোলনের বিকাশ এবং আরো রাজনৈতিক চর্চার মধ্য দিয়েই ব্যাপারটা মানে ঠিক হবে। আমি ব্যক্তিগতভাবে এইসব এত মানুষের উত্থান দেখে খুব একটা হতাশাগ্রস্ত নই, বরঞ্চ বিষয়টা আরো অবজার্ভ করা পক্ষপাত।